না, ট্রেইলার যখন রিলিজ হয়েছে তখন বেসিক্যালি আমরা ফার্স্ট রিয়েলাইজ করেছিলাম ওই যে না ডায়লগটা থেকে যে মানুষ পিঙ্কের সাথে কানেক্ট করছে। এখন তার আগে কিন্তু আমাদের কারো স্ক্রিপ্ট পড়ে এটা মনে হয়নি। আমি তো বলেছিলাম, আমাকে যারাই জিজ্ঞেস করেছে তাদেরকে বলছি যে পিঙ্কের সাথে দুটো ফিল্ম আছে। ইনফ্যাক্ট একজন মহিলা কয়েকদিন আগে লাইভ করেছেন এবং উনি কাঁদতে কাঁদতে লাইভ করেছেন যে এটা তার ঘটনা। ওকে, বাহ। সে এবং কাঁদছে যে আমি আমার মাকে অনেকদিন ধরে বুকে জড়িয়ে ধরতে পারি না, কারণ আমি আমার ফ্যামিলি থেকে বিতাড়িত। এবং আমরা সবাই এটা দেখার পরে কিন্তু we were shook যে আসলেই মানে হাউ স্যাড ইট ইজ যে আমরা কিছু করতে পারছি না। আমাদের দেশের অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট দেখছে। ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট দেখার কারণে তারা এখন অনেক স্মার্ট, ম্যাচিউর হয়েছে, অনেক ম্যাচিউরড। তাদের চোখ মুখ খুলে গিয়েছে। তাদেরকে এখন আপনি যে কোনো একটা কন্টেন্ট দেখিয়ে খুব খুশি করাতে পারবেন না। কন্টেন্ট তাদের পছন্দ হতে হবে। তারা জানে যে বাইরের কন্টেন্ট কি হয়, ইরানিয়ান কন্টেন্ট কি হয়, হলিউডের কন্টেন্ট কি হয়, শ্রীলঙ্কান কন্টেন্ট কি হয়। দে নো একদম বাইরের সব দেশের কন্টেন্টের ব্যাপারে তাদের আইডিয়া আছে। টার্কিশ কন্টেন্ট কি হয়। সো তারা এখন ওই স্মার্টনেসটা দেখতে চায় এবং ভালো কন্টেন্ট দেখতে চায়, সেটা প্রোটাগনিস্ট যেই হোক, সেটা ফিমেল। যিনি ইঞ্জিনিয়ার, আসলে আমরা একটা আলাপ করছিলাম বেসিক্যালি প্রথম দিকের এক্সপেরিয়েন্স কেমন ছিল একদম শুরু? আচ্ছা, হ্যাঁ, একদম শুরুর যেটা আমার প্রথম নাটক ছিল এপিটোপিট, ওটা RTV-র ওপেনিং নাটক ছিল। তো ওটা শ্যুট করার সময় আমার মানে যখন শ্যুট প্রায় শেষ, সেদিন আমাকে আমাদের যে ক্যামেরাম্যান ছিল মাসুম ভাই, উনি আমাকে বলছে যে কি ব্যাপার, আমার তো টেপই শেষ হচ্ছে না, এত টেপ আনলাম সব খালি রয়ে গেল। এখন আমি তখনও টেকনিক্যাল টার্মসের ব্যাপারে এত কিছু জানি না, তো আমি খুব নর্মালি জিজ্ঞেস করছি কেন, মানে আমি ভেবেছি যে এটা মনে হয় একটা মানে টেপটা শেষ হওয়ার দরকার, কিন্তু শেষ হচ্ছে না। বা আমি চিন্তা করছি নাটক কি তাহলে ছোট হয়ে যাবে, মানে কোনো একটা ভুল হয়েছে বোধহয়। তো আমি বললাম যে কি হয়েছে ভাইয়া, আমার কোনো ভুল হয়েছে, মানে টেপ শেষ হচ্ছে না? বলে আরে না, আমি তো ভেবেছি যে তোমার অনেক টেক লাগবে, যেহেতু তুমি একদমই নতুন মেয়ে, তুমি বাচ্চা মেয়ে, কারণ তখন আমার বয়স হার্ডলি 18। এত ছোট মেয়ে, তুমি অভিনয় করছো, পান্থ সারিয়ার স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্টও একটু কঠিন, তো সব মিলিয়ে ভেবেছি যে অনেক টেক লাগবে। তোমার তো টেক লাগেনি, তোমার তো বেশি টেক লাগেনি, এনজি করো নি তো বেশি। এবং এই আমি প্রথম এনজি শুনলাম এবং আমি জানলাম যে এনজি আসলে কি। তো তারা বলে যে তুমি কাজ ছেড়ো না, কন্টিনিউ করো। এখন দেখা যায় যে যেহেতু বিভিন্ন রকম ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে, আগামী 2 মাসের মধ্যে নেটফ্লিক্স বাংলাদেশে শুরু করতে যাচ্ছে। রিয়েলি? হ্যাঁ, ও তাই আমি জানি না তো। সো অলরেডি সেই হ্যাঁ বিশাল বড় নিউজ, এবং অভিনয় শিল্পীদের জন্য তো ভেরি গুড নিউজ, ভেরি গুড নিউজ। তো যেটা হয় যে পোর্টফোলিও অনেকেই আসলে রেডি করে রাখছে ডিজিটাল পোর্টফোলিও। জেনে যদি পোর্টফোলিও রেডি করতে বলা হয় 5টা প্রোডাকশনের, কোন কোন 5টা প্রোডাকশন এখন এই মুহূর্তে বলা যায় যে আমার ওয়ান অফ দ্য বেস্ট কাজ হয়েছে? সত্যি কথা হচ্ছে আমার চিন্তা করতে হবে, বাট ডেফিনেটলি মোবারকনামা থাকবে, ওটাতে একটা ফোন করা যাবে প্লিজ থাকবে। শিহাব শাহিনের বেশ কিছু কাজ থাকতে পারে, দোদুল ভাইয়ের কিছু সিঙ্গেল কাজ আছে, ওগুলোর থেকে কিছু ক্লিপস থাকবে। মোহাম্মদ আশিকুর রহমানের কিছু সিঙ্গেল নাটক আছে, ওটা থাকবে। দেন সাগর জাহানের সিঙ্গেল কিছু কাজ আছে যেগুলো থাকবে। মোশাররফ করিমের সাথে মোবারকনামা কি হয় যে অনেক এক্সপিরিয়েন্স অভিনয় শিল্পী বা কোয়ার্টিস্ট থাকলে একরকম প্রিপারেশন, একদম নতুন বা প্রায় সমসাময়িক থাকলে একটু আরাম, না কি হয় অন দ্য সেট আসলে কি ফিল হয় একজন অভিনেত্রী বা কোয়ার্টিস্টের এই ব্যারোমিটার যদি একটু চেঞ্জ হয়? ভালো কোয়ার্টিস্ট থাকলে ওভারঅল প্রোডাকশন মানে অ্যাক্টিং ওয়াইজ প্রোডাকশন ভালো হয়। আমরা যেমন মোবারকনামা যখন রিলিজ হয়নি আমরা তো আগে দেখিনি, আমরা তো ডাবিং করার সময় কিছু কিছু অংশ দেখেছি, কিন্তু শুটিং করার পরে কিন্তু আমরা সবাই একটা জিনিস জানতাম, সবাই অ্যাক্টিং ভালো করেছে। ওটা পারফরমেন্সের সময় মানে অ্যাক্টিং করার সময় টের পাওয়া যায় যে অ্যাক্টিং আসলে কি হচ্ছে, কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, ওটা সবার আগে অ্যাক্টররাই টের পায়, কিন্তু একদম টের পায়, অ্যাক্টিংটা টের পায় কোনটা আসলে মানে এই লেভেলে গিয়েছে আর কোনটা আসলে এই লেভেলে ছিল, ওটা অ্যাক্টররা টের পায়, একদমই টের পায়। তো ওই জায়গা থেকে যখন ভালো কোয়ার্টিস্ট থাকে এবং সবাই একটা লেভেলের তাদের বেস্টটা দিতে থাকে, অ্যাক্টিং এর লেভেল বেড়ে যায়। অ্যাক্টিং এর লেভেল যখন বেড়ে যায় প্রোডাকশনটা একটু টান টান হয়, এডিটিং এর কাটতে সুবিধা হয়, তো ওভারঅল মিউজিক করার স্পেস বের হয়। সো ওভারঅল প্রোডাকশনটা তখন ভালো হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। আর যেহেতু এটা ড্রামা জনরার, কোর্টরুম ড্রামা, তো সো এখানে অ্যাক্টিংটা ইম্পর্টেন্ট। এটা যদি খুব হাই পেসড অ্যাকশন হতো সেখানে অন্য জিনিস ইম্পর্টেন্ট হতো, বাট যেহেতু এটা কোর্টরুম ড্রামা সেখানে অ্যাক্টিংটা খুব দরকার ছিল। আর যখন এমন হয় যে কো অ্যাক্টরের অ্যাক্টিং লেভেল
ওই লেভেলের না, তখন অ্যাট টাইমস যেটা করতে হয় নিজের লেভেল নামাতে হয়। নামাতে হয়, ইয়েস, আচ্ছা, ফর দ্য সিন টু ওয়ার্ক। আচ্ছা আচ্ছা। আমি যদি এই লেভেলে পারফর্ম করি আর আমার কো-অ্যাক্টর যদি এই লেভেলে পারফর্ম করে, আলটিমেটলি সিনটা ওয়ার্ক করে না। এরকম একটা ব্যালেন্স জায়গায় আসতে হয়। আচ্ছা আচ্ছা। এবং তাকে একটা লেভেলে টানতে হয়। ভয়ঙ্কর তো। না না, এটা তো মোশাররফ ভাই, চঞ্চল ভাই অনেকের সাথে করেছে। তাদের সাথে যে এত নতুন নতুন মানুষ কাজ করে, তো তাদের তো ওটা রেগুলার করতে হয়। ওটা না করলে সিন ওয়ার্ক করবে না তো। এবং কিছু মানুষ থাকে যারা শুধু নিজের অ্যাক্টিং নিয়ে কনসার্ন থাকে, যে আমি খুব অসাধারণ অ্যাক্টিং করব, বাকিদের অ্যাক্টিং নিয়ে আমার মাথা ব্যথা নেই। তখন আসলে যেটা হয়, ওই সিনটা ওয়ার্ক করে না। আপনি দেখে শুধু আপনার কে ভালো, মানে কে সৎ অভিনেতা সেই ক্ষেত্রে, যারা অন্যের কথা চিন্তা করে নাকি কে সৎ? অবশ্যই যে পুরো প্রোডাকশনটার কথা চিন্তা করে। কারণ আলটিমেটলি তো আপনার যদি শুধু কারো অ্যাক্টিং ভালো লাগে, একটা প্রোডাকশন দেখার পরে আপনার যদি মনে হলো যে না জিনিসটা হয়নি কিন্তু ও ভালো করেছে, দেন আলটিমেটলি তো ওটা বেনিফিট হলো না। সো ওভারঅল প্রোডাকশনের পিছনে খাটতে, এবং আই এম ভেরি গ্ল্যাড যে আমাদের দেশের ম্যাক্সিমাম অ্যাক্টর ওই এফার্টটা দেয়। মানে আমাকে রিসেন্ট কয়েকজন ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করেছে যে আপু আপনার প্রিয় অভিনেতাকে বা আপনার এই, আমি চিন্তা করে দেখলাম যে আমার সবগুলো কো-অ্যাক্টর যারা মানে 10 বছরের উপরে কাজ করে বা 15 বছরের উপরে কাজ করে, তাদের সবার অভিনয় ভালো। আমাদের দেশে অ্যাকচুয়ালি অনেক ট্যালেন্টেড অ্যাক্টর আছে। কো-অ্যাক্টরের কথা যেহেতু আসলে, ধরো এটা সব জায়গায় হয় কিনা জানি না, যে পুরুষ অভিনেতা তো কয়েক জেনারেশন অভিনেত্রীর সাথে কাজ করছে, সো সেই একই মানুষকে একজন দর্শক ছেলেকে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, খারাপ লাগছে না। তো অপূর্ব যখন শুরু করেছিল যে মেয়েটার সাথে কাজ করা, এখন যে শুরু করেছে ও দেখা গেলো 2-3 বছরের ক্যারিয়ার, আগেগুলো নাকি একঘেয়ে হয়ে যায়। তো একঘেয়ে ছেলেটা হয় না, মেয়েটা হয়ে যায় কেন? মানে এটা কি আমাদের একটা পারসেপশন, মানে পুরনো সাইকি, এটা সাইকি। এবং এটা শুধু এটা শুধু এই সাবকন্টিনেন্ট না, এটা ওভারঅল মানে সেটা রবার্ট ডি নিরো বলেন বা লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, it's overall this is a psyche that female actressদের shelf life কম, এটা বলা হয় যে ওদের shelf life। মানে শাহরুখ তো নাতির বয়সী মেয়েদের সাথে এখন ইয়ে করছে, পিপল অ্যাকসেপ্ট করছে তো, এবং সেটা মানিয়ে নিয়ে করছে। বাট প্রবলি কোনো একটা জায়গায় মেয়েদেরকে তারা আই থিঙ্ক ফ্যান্টাসাইজ করতে পছন্দ করে তো মানুষ। আচ্ছা, সো ওই কারণে মেয়েদের বয়সটা একটা ফ্যান্টাসির পর্যায়ে চলে যায়, যে আমি ওকে ফ্যান্টাসাইজ করতে চাই ওই বয়সে, ওই ইউথে। দেন যখন একটা মানুষ আসলে ম্যাচিওরড হয়, এবং অ্যাক্টিংটা কিন্তু একটা, অ্যাক্টিং এর সাথে কিন্তু একটা বয়সের সম্পর্ক আছে অবশ্যই। আমি ডেফিনেটলি 20 বছর বয়সে যে অ্যাক্টিং করতাম তার থেকে আমার অ্যাক্টিং এর লেয়ারগুলো ম্যাচিওরড মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে। এবং এটা নিয়ে আমাকে গিয়াসউদ্দিন সেলিম যেরকম একদিন দুঃখ করে আমাকে অনেক আগে বলেছে যে দেখ আমাদের দেশে যে টাইমে অভিনেত্রীগুলা একটুখানি মানে ব্লসম করতে থাকে, যে এখনই ওর বয়স, সে আসলে লাইফের ওই এক্সপিরিয়েন্স দিয়ে গো থ্রু করেছে, ইভেন ডিফারেন্ট ইমোশন, যে আমার বাবা মরার ইমোশন আর আমার ব্রেকআপের ইমোশন এক না। একটা 20 বছরের বাচ্চা মেয়ে এই লেয়ারগুলো বের করা খুব ডিফিকাল্ট, ওটার জন্য একটা বয়স প্রয়োজন। সো ওই দুঃখ, যে এক একটা দুঃখ এক এক রকম, জেলাসি এক এক রকম। সো ওই লেয়ারগুলো যখন একটা মানুষ তৈরি করতে শিখে, তখনই নাকি ওদের মার্কেট থাকে না। হ্যাঁ, তো এটা কেন? আমার এটা আপনারাই চাইলে চেঞ্জ করতে পারেন। আপনারা যদি সমৃদ্ধ ওরকম ক্যারেক্টার রাখেন, প্রতিটা নাটকে তো রাখার দরকার নেই, বাট আপনারা 5 নাটক করলেন, একটা নাটকে ওরকম একটা ক্যারেক্টার রাখলেন যে ওখানে ওই একজন মানুষকে আপনি নিতে পারেন, তাহলেই হয়ে যায়, তাহলেই জিনিসটা ব্যালেন্সড হয়। রাইট। এখন ইদানিং অনেক অভিনয় শিল্পীরা বেশ হচ্ছে প্রোটাগনিস্ট বা ফিমেল প্রোটাগনিস্টে একটু কাজ করলে বা বলা শুরু করেছে টক শোতে যে আমি এই ধরনের কাজ করতে চাই। তো এইটা কতটুকু নেসেসারি? মানে তুমি নিজেও তো অবশ্যই চাও যে আমাকে ঘিরে বা নারী কেন্দ্রিক কাজ বাংলাদেশে তো খুবই কম হয়েছে। এটা কি আগের অভিনয় শিল্পীদের এক ধরনের মানিয়ে নেওয়ার কারণে তোমাদের বা বাঁধনদের বা রুনারদের একটু সমস্যা হচ্ছে কিনা, বা প্রতিবাদী স্বর মনে হচ্ছে যে আচ্ছা ও বোধহয় সাহস করে বলে ফেলছে? এটা তো সাহসের কথা না, নর্মাল কথাই তো যে আমি চাইতে পারো, তাই না? তোমার কাছে কি মনে হয় প্রতিবাদ এখন সময় এসছে? বা না, এটা তো প্রতিবাদের কোনো বিষয় না, এটা তো একদমই ন্যাচারাল একটা বিষয়, কিন্তু থট প্রসেস চেঞ্জ হওয়া দরকার। হ্যাঁ, মানে এটা তো খুবই ন্যাচারাল একটা বিষয়, এবং এখন তো অডিয়েন্স রেডি। আগে একটা লেভেলের অডিয়েন্সেরও রেডি হওয়ার ব্যাপার আছে, যে অডিয়েন্স সেটা রিসিভ করছে কিনা। অডিয়েন্স রিসিভ না করলে বা একটা লেভেলের পজিটিভ রিমার্কস না আসলে অনেকে ওই সাহসটা করতে পারে না। এখন
আমাদের দেশের অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট দেখছে। ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট দেখার কারণে তারা এখন অনেক স্মার্ট, ম্যাচিউর হয়েছে, অনেক ম্যাচিউরড, তাদের চোখ মুখ খুলে গিয়েছে। তাদেরকে এখন আপনি যে কোনো একটা কন্টেন্ট দেখিয়ে খুব খুশি করাতে পারবেন না। কন্টেন্ট তাদের পছন্দ হতে হবে। তারা জানে যে বাইরের কন্টেন্ট কি হয়, ইরানিয়ান কন্টেন্ট কি হয়, হলিউডের কন্টেন্ট কি হয়, শ্রীলঙ্কান কন্টেন্ট কি হয়, দে নো একদম বাইরের সব দেশের কন্টেন্টের ব্যাপারে তাদের আইডিয়া আছে, টার্কিশ কন্টেন্ট কি হয়। সো তারা এখন ওই স্মার্টনেসটা দেখতে চায় এবং ভালো কন্টেন্ট দেখতে চায়, সেটা প্রোটাগনিস্ট যেই হোক, সেটা ফিমেল ওরিয়েন্টেড গল্প হোক, সেটা ছেলে ওরিয়েন্টেড গল্প হোক, দে ওয়ান্ট গুড কন্টেন্ট। প্রোটাগনিস্ট ফিমেল হলেই যে গুড কন্টেন্ট হবে নট নেসেসারি। আচ্ছা, সো ভালো কন্টেন্ট হচ্ছে প্রয়োজন। রাইট। এই আবারও একটু মোবারকনামায় আসে। মোবারকনামার ক্ষেত্রে বেশ কিছু ক্রিটিক বলছে এটা পিঙ্ক বা অক্ষয় খানের ওই ছবিটা বা ওমাইগডের যেহেতু যেগুলো মানে কোর্টরুম নির্ভর, তো ওই জায়গায় প্রথম দিকে এরকম একটা ভয় মানে ডেকেছিল কিনা যে এই ধরনের আলোচনা হতে পারে? না, ট্রেইলার যখন রিলিজ হয়েছে তখন বেসিক্যালি আমরা ফার্স্ট রিয়েলাইজ করেছিলাম ওই যে না ডায়লগটা থেকে যে মানুষ পিঙ্কের সাথে কানেক্ট করছে। এখন তার আগে কিন্তু আমাদের কারো স্ক্রিপ্ট পড়ে এটা মনে হয়নি। আমি তো বলেছিলাম, আমাকে যারাই জিজ্ঞেস করেছে তাদেরকে বলছি যে পিঙ্কের সাথে দুটো জিনিস কমন আছে। এক হচ্ছে ইটস এ কোর্টরুম ড্রামা, দুই হচ্ছে এখানে কনসেন্ট নিয়ে কথা হচ্ছে। এখন কনসেন্ট মানে কিন্তু বোঝাতে গেলে আপনার হেয়ার না দিয়ে বুঝাতে হবে। হেয়ার নার বাইরে কিন্তু আপনি কনসেন্ট বুঝাতে পারবেন না। আর নাকে না না বলে বুঝাবে কিভাবে? অন্য কিছু তো বলা যাবে না। সো ওই জায়গা থেকে ওই সিমিলারিটিটা আছে, বাট আদারওয়াইজ প্রেক্ষাপট, ক্যারেক্টারাইজেশন সব কিছু কিন্তু ডিফারেন্ট। ইনফ্যাক্ট আমরা অনেক বেশি সোসাইটিকে নিয়ে এসেছি, ফ্যামিলিকে নিয়ে এসেছি। মোবারকনামা দেখলে আপনি বুঝবেন যে এখানে আমরা যে মেয়েটাকে নিয়ে গল্প হচ্ছে সুরাইয়া, ওই ক্যারেক্টারটা আসলে ফ্যামিলির দিক থেকে কতটা বাধাগ্রস্ত সেটা নিয়ে কথা বলা আছে। ইনফ্যাক্ট একজন মহিলা কয়েকদিন আগে লাইভ করেছেন এবং উনি কাঁদতে কাঁদতে লাইভ করেছেন যে এটা তার ঘটনা। সে এবং কাঁদছে যে আমি আমার মাকে অনেকদিন ধরে বুকে জড়িয়ে ধরতে পারি না, কারণ আমি আমার ফ্যামিলি থেকে বিতাড়িত। এবং আমরা সবাই এটা দেখার পরে কিন্তু বিবর্ষুক যে আসলেই মানে হাউ স্যাড ইট ইজ যে আমরা কিছু করতে পারছি না। কিন্তু ওই মেয়েটা যে আজকে লাইভে এসে এই কথা দুটো কথা বলতে পেরেছে, বলছে যে এটা দেখার পর আমার ওইটুকু সাহস হয়েছে যে আমি বলতে চাই যে এটা আসলে আমার গল্প।